সুপ্রিয় সুধী, সকলকে স্বাগত। প্রতিবারের নেই আমরা দেশের চলমান কিছু সিচুয়েশন নিয়ে কথা বলার চেষ্টা করি। মূলত সিচুয়েশনের উপর বেস করে কথাগুলো বলার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনা মূলত মাতৃতান্ত্রিক পরিবার প্রথা। আমরা জানি সৃষ্টির শুরু থেকে পৃথিবীতে মানুষেরা কিভাবে তাদের জীবন ধারণ করেছে, তাদের জীবন কিভাবে নির্ধারণ করেছে। সেই সমাজ ব্যবস্থায় নারীরা প্রধান ছিল নাকি পুরুষরা প্রধান ছিল? কিসের উপর ভিত্তি করে পুরুষেরা প্রধান হয় বা কিসের উপর ভিত্তি করে নারীরা প্রধান হয়, সেগুলো নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। আমরা একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে আজকে আলোচনা করতে চাই। সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীটি হলো মূলত গারো। আমরা জানি ময়মনসিংহের গারো নামে একটি পাহাড় আছে। সে পাহাড়ে গারো নামক একটি উপজাতি বসবাস করে। তাদের ওই পাহাড়ের নামকরণ বা তাদের নামকরণ অনুসারে পাহাড়টির নাম গারো পাহাড় হয়। মূলত মূলত এই গারো পাহাড়ের গারো যারা ছিল তাদের পরিবার যে প্রথাটা ছিল, তাদের পরিবার প্রথাটি হলো মূলত মাতৃতান্ত্রিক। কেন আসলে মাতৃতান্ত্রিক? আমরা একটা নৈতিক জ্ঞান জানার চেষ্টা করেছি। সেই নৈতিক জ্ঞানটি হলো যে ওই পরিবারের প্রধান মায়েরা হয়, এজন্য সেটাকে মাতৃতান্ত্রিক পরিবার বলা হয়ে থাকে। কিন্তু আমাদের অনেক গভীরে প্রথিত একটি ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটি হলো কেন নারীরা মাতৃতান্ত্রিক হলো, কেন তাদেরকে মাতৃতান্ত্রিক প্রধান বা মাতৃপ্রধান পরিবার বলা হয়ে থাকে। সে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করতে চাই। অনেক আগে, যেমন ধরেন যে প্রাগৈতিহাসিক ইতিহাসেরও আগের পার্টটিতে বা প্রাগ ইতিহাসের আগের সময়টিতে, যখন মানুষেরা গুহাবাসী থাকতো, জঙ্গলে বসবাস করত, তখন একটি রমণী আসলে কোনো নির্দিষ্ট কোনো পুরুষের দখলে ছিল না, বা কোনো পুরুষ কোনো নির্দিষ্ট নারীর দখলে ছিল না। যে যার মতো করে তারা মেলামেশা করতো, যে যার মতো করে তারা চলাফেরা করতো। ধরেন যে যথেষ্ট পূর্ণিমা রাতে একজন নারী একজন পুরুষের সাথে চলে গেল, তারপরে তারপরের পূর্ণিমাতে ওই নারীটি আরেকজন পুরুষের সাথে চলে গেল। মানে অবাধে যেটা সেক্স যেটা করতো আর কি, যেটা আর সঙ্গে মেলামেশা করতো আর কি। তবে এখানে নানা ধরনের বক্তব্য থাকতে পারে আমাদের, যে অবাধে মেলামেশা, অবাধে সেক্সে আবদ্ধ হওয়াটাতে কোনো রোগ সংক্রমণের ব্যাপার ছিল কিনা সেই সময়টাতে, সেটা গবেষণার বিষয় হয়ে দাঁড়ায়। আমাদের মূলত যে প্রসঙ্গটি, সেই প্রসঙ্গটি হলো মূলত মাতৃতান্ত্রিক পরিবার কথার এর ইতিহাস, এর উৎস কি আসলে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। তো এক নারী কোনো পুরুষের দখলে ছিল না, নির্দিষ্ট কোনো পুরুষের দখলে ছিল না। সে যখন অনেকগুলি পুরুষের সঙ্গে সংস্পর্শে থাকতো, অনেকগুলি পুরুষের সঙ্গে সে জড়িত হতো, সেক্ষেত্রে সে যখন দেখতো যেতে হঠাৎ করে সে প্রেগনেন্ট হয়ে গেল, প্রেগনেন্ট হওয়ার ফলে এই বাচ্চাটি আসলে কার, সেটাই নিরূপণ করতে অনেকটাই হিমশিম খেতে হতো। এবং সে সময় মেডিকেল সায়েন্স ততটা উৎকর্ষ সাধন করেনি। তখন তার মেয়ের পেট যখন ডে বাই ডে বড় হতে থাকে, যখন ৯ মাস ১০ মাসের দিকে প্রবেশ করে, তখন বাচ্চার পরিচয় নিয়ে তখন সংকটপূর্ণ একটি পরিবেশের আবির্ভাব হয়। তখন সেই সমাজের যারা মোটামুটি পণ্ডিত লোক ছিল, মোটামুটি বুঝতো, তখন তারা বলতো যে এই সমস্যাটার সমাধান আসলে দরকার। তখন তারা বললো যে আসলে বাবা যদি না পাওয়া যায় নো প্রবলেম, মা তো পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে মাই প্রধান হলো তার পরিচয়ের ক্ষেত্রে। এখান থেকে মূলত মাতৃতান্ত্রিক পরিবার কথাটির প্রত্যয় গড়ে ওঠে। মেয়েরা মূলত আমরা জানি পুরুষেরা একসময় বাড়ির বাইরে কাজ করতো। তারপরে পুরুষেরা ফল ফ্রুটস আনতো বাইরে থেকে, ওই ফলের যে বীজটা থাকতো এটা তারা মাটিতে বপন করতো। তারপর এখান থেকে গাছ হতো। মূলত কৃষির প্রচলনটা নারীরাই করে থাকে, এরকম একটা ব্যাপার আমরা জানি। তারপর নারীরা অর্থ খরচে খুব বেশি সংযত হন, যত্নশীল হন। এই ব্যাপারগুলো আমরা জানি। আমাদের পরিবারের প্রধান আমাদের বাবারা হয়, কিন্তু মায়েদের অবদান কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না। আমার মায়ের পরামর্শ নিয়ে থাকি। তো পুরুষতান্ত্রিক মাতৃতান্ত্রিক পরিবার কথার ব্যাপারটা আমরা জানলাম। আমরা আরেকটি বিষয় জড়িয়ে যেতে চাই, সেটা হলো যে আমরা জানি মাহমুদুল্লাহ রিয়াদ এবং আমাদের মুশফিকুর রহিম সহ যারা একটা নারী আম্পায়ারের নেতৃত্বে খেলতে চাননি, তাদের মনোভাব এরকম কেন আসলে? তারা আসলে কেন চাননি যে এই নেতৃত্বটা আমরা মানতে চাই না? যেমন হিন্দুইজমে দেখা যায় যে দুর্গা কিংবা সরস্বতী এদেরকে নেতৃত্ব দেওয়া হয়েছে, কিন্তু মুসলমান ধর্মগ্রন্থের নারী নেতৃত্বটা নেই আসলে। তো অ্যাকর্ডিং টু রিলিজিয়ন, যে নারী নেতৃত্ব মেনে নেওয়া যাবে না। তো সেক্ষেত্রে এখন এইটা এটা আসলে কতটুকু সর্বজনীন হবে, কতটুকু আমরা মানবো বা কতটুকু মানবো না, ইটস ডিপেন্ড অ্যাকচুয়ালি। এটা ডিপেন্ড করছে, এটা ভ্যারি করে। তো এটা তো আমাদের তো বাংলাদেশ তো একটি ধর্মভিত্তিক রাষ্ট্র নয়। এটা তো এই ধর্মটি এই দেশটির সৃষ্টি হয়েছে মূলত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবার সমন্বিত সংগ্রামের ফলে। এই জায়গাটা থেকে আমরা এই দেশটা পেয়েছি। তো আমাদের রাষ্ট্রধর্মের যে জায়গাটি, রাষ্ট্রের কোনো ধর্ম থাকে কিনা, থাকা উচিত কিনা আমরা জানি না। রাষ্ট্রের কোনো লিঙ্গ হয় কিনা এটা আমরা জানি না। যেমন আমরা যদি বলি যে একটি গাছের কোনো ধর্ম হয় কিনা, গাছের ধর্ম হতে পারে সে অক্সিজেন দিবে এবং সে কার্বন ডাই অক্সাইড নিবে, এরকম একটা ব্যাপার। তো রাষ্ট্রের ধর্ম কি? রাষ্ট্রের ধর্ম হচ্ছে
সে একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, তার তার সরকার থাকবে, তার জনগণ থাকবে। এগুলি রাষ্ট্রের উপাদান, এগুলি মূলত রাষ্ট্রের নিয়ামক আর কি, আই থিঙ্ক। তো এখন ব্যাপারটা হলো, কিছু কিছু লোক হঠাৎ করে দেখা যাচ্ছে তারা নারী নেতৃত্ব মেনে নিতে চাচ্ছে না, তারা নারী নেতৃত্বে, নারী আম্পায়ারের ক্ষেত্রে তারা এই সিদ্ধান্ত নিতে চাচ্ছে না। এই জায়গাগুলিতে আমরা কথা বলার চেষ্টা করছি। তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিম যারা রয়েছেন, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই দেশটি যার নেতৃত্বে রয়েছে সেটাও একজন নারী, তাহলে কি তারা এই দেশে থাকবেন কিনা, এরকম একটা বিষয়। আমাদের অনেকগুলি পরিবারে দেখা যায় যে তার মা প্রধান হয়ে দাঁড়িয়েছে, বাবা নেই, মা নেতা হয়ে গেছে, মায়ের নেতৃত্ব আমরা মেনে নিয়েছি। সেক্ষেত্রে এই জিনিসগুলি আসলে কেন, এই জিনিসগুলি হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠছে আসলে, এই জিনিসগুলির বিশাল যে ব্যাপারটি সেটা হলো মূলত একদল প্রতিক্রিয়াশীল মৌলবাদ কিছু লোক বলার চেষ্টা করছে নারী নেতৃত্ব দিলে প্রগতির চর্চাটা বেড়ে যায় এবং ধর্মগুলি কণ্ঠাসা হয়ে যায়, সেক্ষেত্রে নারীকে দমন করতে হবে। আর যারা উদার এবং প্রগতিশীল প্রগ্রেসিভ রাজনীতি করে তারা মূলত বলতে চেষ্টা করছে নারী নেতৃত্ব দিয়ে দিতে হবে, নারী নেতৃত্ব দিয়ে দিলে প্রতিক্রিয়াশীল একটু কণ্ঠাসা হয়ে যাবে। এই জায়গাটাতে ব্যাপক একটা দ্বন্দ্ব হচ্ছে। এখন ঘটনা হচ্ছে কিন্তু তত্ত্বের উপর বেস করে কি বাস্তবায়ন করা সম্ভব কিনা, আমাদের কালচারটা কি ইরান তুরান কিংবা কোনো সৌদি আরবের তত্ত্বে ঢাকা পড়বে কিনা, আসলে এরকম না। আমাদের কালচারটাই একটু ফ্রি ফ্র্যাঙ্ক, আমাদের ওয়েদারটা নাতিশীতোষ্ণ, আমরা চাইলেও অন্য কোনো তত্ত্ব এখানে এসে প্রমাণ করতে পারবো না। তবে যে বা যাহারা এই তত্ত্বগুলি ফান্ডামেন্টালিজমগুলি তারা প্রচার করতে চায়, নারীকে সবসময় অবগুণ্ঠিত করতে রেখে চান, পশ্চাৎ প্রচারণায় ফেলে দিতে চান, সবসময় লেগ বিহাইন্ড করে রাখতে চান, তাদের প্রতি আমাদের একটা ধিক্কার থাকবে। নারীরা আমাদের সমাজের একটি বিশেষ চাকা, পুরুষের মতোই একটি চাকা, ওই চাকাটিকে অচল রেখে আমরা এই সমাজটিকে সমানতালে এগিয়ে নিয়ে যেতে পারবো না বলে আমরা বিশ্বাস করি। আমাদের নারীদেরকে নেতৃত্ব দিতে হবে, নারীদেরকে সামনে রেখেই আমরা অনেকগুলি কাজগুলো করতে চাই। যেসব ক্রিকেটার এসব কাজগুলো করছেন, সেই জায়গাটিতে ক্রিকেটের জায়গাতে বা আমাদের যে ক্রীড়ার যে জায়গাটা সেটা রয়েছে কিনা সেটা জায়গায় আমরা সন্দেহ প্রকাশ করছি। এবং তারা এখানে রাজনীতি এবং নারীকে বারবার করে ছোট করা হয়েছে সে প্রাগৈতিহাসিক যুগ থেকে এখন পর্যন্ত, এই জায়গাটাতে আমাদের সোচ্চার থাকতে হবে। এবং এটা আমরা বলার চেষ্টা করেছি আগে থেকে, যে এটা যে পুরুষতান্ত্রিক কণ্ঠ, এই পুরুষতান্ত্রিক কণ্ঠ নারীও ধারণ করতে পারে, এই পুরুষতান্ত্রিক কণ্ঠ পুরুষও ধারণ করতে পারে। এটার বিরুদ্ধে আমাদের জাগ্রত হতে হবে এবং প্রতিক্রিয়াশীল যতগুলো অপকর্ম রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমাদের ঘরে ঘরে হারমোনিয়াম কিনে দিতে হবে, ঘরে ঘরে রবীন্দ্রসঙ্গীত চর্চা করতে হবে, আমরা ঘরে ঘরে পত্রিকা চালু করব, আমরা নৃত্য করব, আমরা আবৃত্তি করব, আমরা বিজ্ঞানের নানা ধরনের কলা কৌশল সম্পর্কে আলোচনা করব, আমরা কলা বিজ্ঞান এগুলো নিয়ে প্রতিনিয়ত কাজ করব, আমরা আঁকাআঁকি করব। আমাদের মানসিক যে বিকাশের জায়গাগুলি এগুলোকে ত্বরান্বিত করার জন্য যারা সুনাগরিক রয়েছেন এবং যারা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ রয়েছেন সেগুলিকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, এটা প্রত্যাশা করছি। সকলকে ধন্যবাদ।